হ্যালো টিচার্স, আজকে আমরা সমাধান করব অগাস্ট 2023-এ আসা সিটেট বাংলা সাবজেক্টের প্রশ্নপত্রটি। এটি হলো পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্ন। আসলে পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এগুলোতে প্রায় সমানই প্রশ্ন আসে, কারণ সিলেবাস যেহেতু সমান, সুতরাং প্রশ্নগুলোই সমান আসে। একটু পেপার 2 এর জন্য একটু হাই লেভেলের প্রশ্ন করা হয়। আসলে কিন্তু কনসেপ্ট একই, সুতরাং আপনারা পেপার 2 হলেও দেখতে পারেন। ঠিক আছে, তাহলে দেখি আজকের ভিডিওটি আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রদত্ত দৃষ্টান্তটির সঙ্গে সঙ্গতিপূর্ণ কৌশলটি নির্বাচিত করুন। অর্থাৎ এখানে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই দৃষ্টান্তটির সাথে কোন স্ট্র্যাটেজির মিল রয়েছে সেটি নির্বাচিত করতে হবে আমাদেরকে। তো আমি ভাষার উপর মনোসংযোগ করি, সব সময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। অর্থাৎ একজন ব্যক্তি বলছে যে আমি যখন কোনো ভাষা ব্যবহার করি বা কোনো একটি বাক্য ব্যবহার করি, তখন সেই ভাষার উপর বা সেই বাক্যের উপর আমি মনোসংযোগ করে নিজে নিজে চেক করি, সব সময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। অর্থাৎ আমি যে বাক্যটি বললাম সেই বাক্যটি সঠিক কিনা আমি যাচাই করতে চাই। অর্থাৎ এই দৃষ্টান্তটি নিচের দেওয়া কোন স্ট্র্যাটেজির সাথে সংগতিপূর্ণ? একাধিক ভাষা লম্বন, ট্রান্সল্যাঙ্গুয়েজিং, মেমোরাইজিং, রিভাইজিং, সেলফ মনিটরিং। ট্রান্সল্যাঙ্গুয়েজিং হলো ট্রান্সলেট করে পড়া। যেমন মনে করুন ইংরেজি শিক্ষক একটি বাক্য বলে দিলেন মাতৃভাষা এবং সেই বাক্যটি ইংরেজিতে ট্রান্সলেট করে দিলেন, সেটাই হলো ট্রান্সল্যাঙ্গুয়েজিং। তো এখানে আমি ভাষার উপর মনোসংযোগ করি, সবসময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। এখানে ট্রান্সলেটের কোনো কথাই আসে না, সুতরাং এখানে আমাদের একটা ভুল হয়ে যাবে। তারপরে মেমোরাইজিং, এখানে তো মেমোরাইজিং করা হচ্ছে না, কারণ কথা বলার সাথে সাথে সেই কথাটি শুদ্ধ হচ্ছে কিনা সেটি যাচাই করা হচ্ছে, সুতরাং এখানে মেমোরাইজিং হচ্ছে না। রিভাইজিং, এটা রিভাইজিং হচ্ছে না, আমি যখনই কথা বলি তখন সেই কথার সাথে আমি আমার যে মনোনিবেশ করি যে সেই কথাটি শুদ্ধ হচ্ছে কিনা, তো এখানে রিভাইজিং হবে না। ঠিক আছে, কারণ আমি রিভাইজ করছি না, একটি বাক্য বারবার বলছি, বারবার শুনছি, বারবার মনোনিবেশ করছি, এমন তো নয়, সুতরাং এখানে রিভাইজিং হবে না। এখানে হবে সেলফ মনিটরিং, নিজে নিজেকে। এই যে এখানে প্রশ্নের এই যে আমাদের দৃষ্টান্তের মধ্যেই আমাদের আনসার লুকিয়ে রয়েছে। আমি ভাষার উপর মনোসংযোগ করি, সব সময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই, আমি নিজেকে মনিটর করি। ঠিক আছে, তো এখানে এই দৃষ্টান্তের মধ্যে আমাদের আনসার কিন্তু লুকিয়ে রয়েছে, সুতরাং এটি আমাদের হবে সঠিক আনসার, সেলফ মনিটর, নিজে নিজেকে পথ প্রদর্শক হিসাবে নিজে নিজেকে গাইড করা। ঠিক আছে, তারপরে প্রশ্নটি হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া গান গাইছে, এখানে পাইছে নয়, গাইছে হবে। মাথা আর কাঁধ দুই, হাঁটু আর পায়ের আঙ্গুল ছুঁই, গাইবার সঙ্গে সঙ্গে তারা তাদের উল্লেখিত অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিক মতো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। শিক্ষক এখানে কোন পদ্ধতির আশ্রয় নিচ্ছেন? আচ্ছা, একটি ক্লাসে একজন শিক্ষক মনে করুন গান করাচ্ছেন এবং গানের সাথে সাথে এমন বাক্যগুলা ব্যবহার করছেন যেই বাক্যগুলা শিশুদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত, এবং যেই এই গানের মধ্যে যেই শব্দগুলি বলা হচ্ছে বা যেই অঙ্গের নাম বলা হচ্ছে সেই অঙ্গের সাথে টাচ করানো হচ্ছে। যেমন মনে করুন আমি ইংরেজির ক্লাসে গেলাম, আমি এখানে বললাম যে হেয়ার, এয়ার, নোজ, আই, টেপ, এইভাবে আমরা যে করি, মানে আমরা যে কোনো জিনিস করার সাথে সাথে সেই অঙ্গের সাথে টাচ করি, সেই জিনিসটি বলা হচ্ছে। যে পড়ুয়ারা যখন গান গাইছে তখন মাথা আর কাঁধ দুই, যখন মাথা আর কাঁধ দুই বলছে তখন তারা টাচ করছে, মাথা কাঁধ এইভাবে টাচ করছে। পায়ের আঙ্গুল চুই, পায়ের আঙ্গুল চুইছে, তো টাচ করছে। গাইবার সঙ্গে সঙ্গে তারা তাদের উল্লেখিত অঙ্গ প্রত্যঙ্গের মতো ঠিক মতো চুয়ে চুয়ে যাচ্ছে, এই যে আমি বলেছি যেটা। শিক্ষক এখানে কোন পদ্ধতির আশ্রয় নিচ্ছেন? বিভিন্ন ধরনের ভাষা শিক্ষাদান পদ্ধতি রয়েছে, সেগুলো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতির মধ্যে এটি আসবে সেই কথাই বলা হয়েছে। তো সারগ্রাহী, ইলেকট্রিক পদ্ধতি, শ্রুতি ভাষাগত পদ্ধতি, অডিও লিঙ্গুয়াল আছে। অডিও লিঙ্গুয়াল এটা তো আর হবেই না, কারণ এখানে অডিওর কোনো কথাই নেই, প্রথমে এটা আমরা রিজেক্ট করে দিলাম। যোগাযোগমূলক, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ অর্থাৎ আমি একটা কথা বলছি, অন্য আরেকজন শিশু অন্য আরেকটি কথা বলছে, এই যে কথোপকথন যেটা হচ্ছে সেটি হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, সুতরাং এটাও হবে না, এটাও আমরা এখানে রিজেক্ট করতে পারি। সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া, টোটাল ফিজিক্যাল রেসপন্স, এখানে আমাদের এই অপশনটি শুদ্ধ হবে, কারণ হলো আমরা যখন গান গাইছি, এই যে শিশুরা যখন গান গাইছে তখন তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিতে টাচ করছে, সুতরাং তাদের টোটাল ফিজিক্যাল রেসপন্স, টোটাল শরীরকে তারা ব্যবহার করছে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটি দেখি। শিক্ষার্থীরা দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দভান্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজছে, তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করছে, এই দৃষ্টান্তটিকে বলা হবে। অর্থাৎ শিক্ষক মনে করুন আগে একটি পাঠ পড়িয়েছিলেন, সেই পাঠ সম্পর্কে ভাষার ভান্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর তারা খুঁজছে এবং দলগতভাবে একে অন্যের সাথে প্রশ্ন উত্তরের বিনিময় করছে এবং সেই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করছে। সেই দৃষ্টান্তটি এই নিচে দেওয়া যে অপশনগুলির মধ্যে কোন অপশনের সাথে মিল রাখে? পিয়ার অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, ফিডব্যাক, রিডিং অ্যাসেসমেন্ট। আচ্ছা, এখানে তো রিডিং হচ্ছেই না, আমরা জানি যখন তারা প্রশ্ন খোঁজাখুঁজি করছে তখন একে অন্যের সাথে ভাবের বিনিময় করছে, প্রশ্ন উত্তরের বিনিময় করছে, তো সেক্ষেত্রে আমাদের রিডিং তো হবেই না। তারপরে ফিডব্যাক, ফিডব্যাক হবে না, কারণ আমরা ফিডব্যাক এটাকে বুঝি যে কোনো একটি জিনিস আমি অন্যকে বললাম, বলার পর সে আমাকে রিপ্লাই কিছু দিল, এর পজিটিভ রিপ্লাই হতে পারে, নেগেটিভ রিপ্লাই হতে পারে, সেটি হলো ফিডব্যাক। তো সেখানে ফিডব্যাক হচ্ছে না, কারণ একে অন্যের সাথে আদান প্রদান করছে, যে কারো উত্তর শুদ্ধ হতে পারে, কারো উত্তর হাফ শুদ্ধ হতে পারে, অন্য আরেকজন বলবে যে এটি এটি শুদ্ধ হয়েছে, ওইটি ভুল রয়েছে। ওই যে আদান প্রদানের মধ্যে তারা নিজেদের মধ্যে নিজেরাই ডিসকাস করে আনসার খুঁজতে চেয়েছে, তো সেক্ষেত্রে এখানে ফিডব্যাক হবেই না। সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট কিভাবে হবে? কারণ অনেকগুলি ছাত্ররা একসাথে মিলে দলগতভাবে কাজ করছে, সেলফ অ্যাসেসমেন্ট হবে না। সুতরাং আমরা এই অপশনটি যদি নাও পড়ি তাহলে আমরা বলতে পারবো যে পিয়ার অ্যাসেসমেন্ট। ঠিক আছে, সহপাঠী মূল্যায়ন। ঠিক আছে, তারপরে 94 নং কোয়েশ্চন দেখুন। শিক্ষিকা যখন একটি কার্ডের উপর একটি শব্দ অথবা শব্দগুচ্ছ লিখে আমাকে দেন,
আর আমাকে সেটা অভিনয় করে দেখাতে হয়, আর ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটি অনুমান করার চেষ্টা করে, আমার খুব ভালো লাগে। শিক্ষার্থীদের নিম্ন প্রদত্ত পছন্দের তালিকার মধ্যে উল্লেখিত শিক্ষার্থীর মন্তব্যটি চিহ্নিত করুন। অর্থাৎ মনে করুন একটি শিক্ষার্থী নিজেই বলতেছে যে আমার ম্যাডাম আমাকে একটি কাগজের কার্ড বানিয়ে দেন এবং কার্ডের মধ্যে কোনো একটি শব্দ বা শব্দগুচ্ছ লিখে দেন এবং বলেন যে আমি সেই কার্ডে লেখা অনুযায়ী, সেই শব্দ অনুযায়ী আমি অভিনয় করতে, এবং এই অভিনয় করার মাধ্যমে অন্যান্য ছাত্রছাত্রীরা সেটা অনুমান করতে থাকে যে এই কার্ডের মধ্যে কি লেখা ছিল। আমার অভিনয়ের মধ্যে তারা কিন্তু আইডিয়া করে নিতে হবে। সেই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে। এই শিক্ষার্থী বলছে যে আমার খুব ভালো লাগে। এখন প্রশ্ন করা হচ্ছে যে নিচের দেওয়া যে মন্তব্য যেগুলো রয়েছে, এই মন্তব্যটির মধ্যে শিক্ষার্থীর, এই যে শিক্ষার্থী যে অভিনয় করে, তো সেই শিক্ষার্থীর মন্তব্য অনুযায়ী কোনটি সঠিক, এটি বলা হয়েছে। যখন আমরা অপশন পড়বো তখন আমরা বুঝতে পারবো। যেমন মনে করুন ম্যাডাম লিখে রাখলেন গান, তো সেই গান শব্দ শিশু দেখলো, এই শিক্ষার্থী দেখে তারপরে সেই গান অনুযায়ী গান কিভাবে গাওয়া হয় সেটি অভিনয় করতে শুরু করলো, এবং বাকি শিক্ষার্থীরা সেই অভিনয় থেকে সেই শব্দটি অনুমান করতে লাগলো যে আসলে ম্যাডাম কার্ডের উপর কি লিখেছিলেন। ঠিক আছে, তো সেটা দেখে তার কিন্তু খুব ভালো লাগে, এবং নিচের দেওয়া এই শিক্ষার্থীর মন্তব্য আসলে কোনটি হবে সেটি আমাদেরকে বলতে হবে। শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, দেখতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। দেখতে পেলে কিভাবে হবে? এখন এই যে শিক্ষার্থী অভিনয় করছে, তো সেক্ষেত্রে দেখতে পেলে আমি কি দেখবে? সে নিজে অভিনয় করছে, তাহলে সে নিজেকে কিভাবে দেখবে, অন্যান্য ছাত্রছাত্রীদের কি দেখবে? তো এটা প্রাসঙ্গিক হবে না আমাদের এক্ষেত্রে। ঠিক আছে, তো এটা আমরা কেটে দিতে পারি। শুনতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, শুনবো আমি কিভাবে? ম্যাডাম যেহেতু আমাকে কার্ড দিচ্ছেন, তো সেক্ষেত্রে আমি শুনবো বা কিভাবে? তো এটাও আমাদের ভুল হবে। কার্ডে লিখিত শব্দগুচ্ছ মুখস্থ হলে, আচ্ছা মুখস্থর কথা এখানে তো আসেইনি, কারণ এখানে অভিনয়ের কথা এসেছে, সুতরাং এক্ষেত্রে আমাদের এই অপশনটি ভুল হবে। এবং আমরা যদি এর পরের অপশনটি না পড়ি তাহলে অটোমেটিক্যালি সেই অপশনটি আমরা শুদ্ধ বলে দিতে পারবো। ঠিক আছে, তারপরের প্রশ্নটি দেখি। মন্তব্য: স্কুলে ভর্তি হওয়ার সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম। ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সমর্থ প্রদর্শনে অক্ষম। আচ্ছা, যারা সিটেট নতুন দিচ্ছেন তাদেরকে আমি বলে দিই যে এইভাবে কোয়েশ্চেন করা হয় যে এটি মন্তব্য, মানে ইংরেজিতে আপনারা পাবেন এজারশন, এবং এখানে পাবেন আর মানে রিজন। ঠিক আছে, একটি কথন দেওয়া হয় আর একটি কারণ দেওয়া হয়, অর্থাৎ একটি সংজ্ঞা বলে দেওয়া হয় যে কোনো বিষয়ের সম্পর্কে একটি সংজ্ঞা বলে দেওয়া হয় এবং পরবর্তীতে রিজন দেওয়া হয়, এবং প্রশ্নতে বলা হয় যে এই যে সংজ্ঞা যেটি দেওয়া হয়েছে এই সংজ্ঞার ব্যাখ্যা কি, এই রিজনটি, বা এটি সত্য, এটি ভুল, এটি ভুল, এটি সত্য, এইভাবে প্রশ্ন করা হয়। অপশন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, প্রথমে বলা হয়েছে যে স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম। আসলে তো সঠিক। স্কুলে যত শিশু ভর্তি হয়, তো তারা তাদের নিজেদের মধ্যে ভাষা কিন্তু আদান প্রদান করতে পারে। দেখবেন একজন একটি শিশু সে শিক্ষকের সাথে সে কিন্তু কথা বলতে পারছে না বা যোগাযোগ করতে পারছে না, কিন্তু তার সহপাঠীদের সাথে সে কিন্তু কথার বিনিময় আদান প্রদান করতে পারে, সেটি সাইন ল্যাঙ্গুয়েজ হোক বা ভাষার ব্যবহার করে হোক, যেভাবেই হোক সে যোগাযোগ করতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের এই অপশনটি শুদ্ধ হবে। ঠিক আছে, তারপরে ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে তারা তাদের সমর্থ প্রদর্শনে অক্ষম। আচ্ছা, এটা কিভাবে হবে? আমরা জানি যে সংস্কৃতি এবং বৈচিত্র্য যেগুলো রয়েছে, পারিবারিক আমাদের যেগুলা মূলগত ছাত্রের যে পরিবারের যে শৈশবের যেগুলো এক্সপিরিয়েন্স, এগুলো তো আমাদের জন্য এসেট, এগুলো আমাদের সম্পদ। তো সংস্কৃতি আমাদের সম্পদ, তো সেক্ষেত্রে আমাদের অক্ষম হবে কিভাবে? ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। তারা তাদের যে নিজের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটি প্রদর্শন করতে অক্ষম থাকে। এটা কিভাবে হবে? কারণ তাদের যে পূর্ব এক্সপিরিয়েন্স, যেটা তাদের ছোটবেলার যেগুলো ফ্যামিলি থেকে যেগুলো এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে, সেগুলো তো তাদের জন্য এসেট, সম্পদ। তাহলে সেটা প্রদর্শন করার ক্ষেত্রে বাধা কিভাবে সৃষ্টি করবে? এটা বাধা সৃষ্টি করে না, বরং এটা আমাদেরকে ফায়দা দিয়ে থাকে। সুতরাং এই অপশনটি ভুল হবে। আচ্ছা, এখানে আমরা অপশন দেখি, সর্বাধিক গ্রহণযোগ্য উত্তরটি নির্বাচিত করুন। এ ভুল, কিন্তু আর ঠিক। এ আমরা শুদ্ধ পেয়েছি, সুতরাং এই অপশনটি আমাদের ক্ষেত্রে ভুল হবে। এ এবং আর দুটোই ঠিক, এটিও ভুল হবে, কারণ এ শুদ্ধ আর ভুল। এ এবং আর দুটোই ঠিক, এবং দুটোই ঠিক, এখানে দেখুন একটি ঠিক একটি ভুল, সেক্ষেত্রে এটিও আমাদের ভুল হবে। এ ঠিক কিন্তু আর ভুল, এখানে দেখুন এ আমাদের শুদ্ধ হয়েছে, আর টি কিন্তু ভুল হয়েছে, সুতরাং এটি আমাদের শুদ্ধ আনসার হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে পঞ্চম শ্রেণীর মনোজিৎ তার শিক্ষিকা, তার বন্ধু বান্ধব এবং একটি 2 বছরের শিশুর সঙ্গে ভিন্ন ভিন্ন ভাবে কথা বলে। এর অর্থ মনোজিৎ জানে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কিভাবে ভাষা ব্যবহার করতে হয়। ভাষার এই বিশেষ ভূমিকাটি কোন নামে পরিচিত? অর্থাৎ মনোজিৎ নামক একটি পঞ্চম শ্রেণীর ছেলে, সে জানে কার সাথে কোন সময়ে কিভাবে কথা বলতে হয়, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী সে কথা বলতে জানে। যেমন মনে করো তার শিক্ষিকাকে সে বলে যে ম্যাডাম আপনি কেমন আছেন, এবং তার বন্ধুকে ওই বাক্যটি বলে যে তুই কেমন আছিস। আবার একটি শিশুকে সে বলে যে আমরা গ্রাম্য ভাষায় বলি না যে মনা কেমন আছো, এই ধরনের শব্দ কিন্তু সে ব্যবহার করে। তো সে জানে যে কোন পরিস্থিতিতে কোন ধরনের বাক্য ব্যবহার করতে হয়, সেই জিনিসটাই বলা হয়েছে। তো এই বিশেষ ভূমিকাটি কোন নামে পরিচিত, সেটাই আমাদের প্রশ্ন। আর্ট অফ স্পিচ, ন্যাচারালিস্ট, সিমান্টিক্স, প্র্যাগম্যাটিক্স। আচ্ছা, আমরা ভাষার ক্লাস যেখানে করেছিলাম সেখানে সেগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে ফোনোলজি হলো শব্দের এই সাউন্ড, যেগুলো আমরা অর্থ প্রকাশ করতে পারি না, যেগুলো শুধু সাউন্ড হিসাবে থাকে, যেমন মনে করুন কা, চা, মা, এই ধরনের সাউন্ড। এবং তারপরে বলেছিলাম যে মরফোলজি, মরফোলজি হলো একটি শব্দের ছোট্ট একটি অংশ, সেটির অর্থ রয়েছে কিন্তু শব্দের সব থেকে ছোট্ট অংশ। তারপরে আমরা বলেছিলাম যে সিনটেক্স, সিনটেক্স হলো আমাদের এই যে বাক্য গঠন করার স্ট্রাকচার যেটা রয়েছে, সাবজেক্ট অবজেক্ট তারপর ভার্ব বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ধরনের যে স্ট্রাকচার যেটা সেটা হয়েছিল। তারপরে হলো সিমান্টিক্স, অর্থাৎ একটি বাক্যের যে অর্থ রয়েছে সেই অর্থের সাথে সেই শব্দের সাথে যে আসল অর্থ কোনটি এবং বাঁকা অর্থ কোনটি সেটি আমাদেরকে বুঝে। যেমন মনে করো আমরা সেখানে এক্সাম্পল দিয়েছিলাম যে সে লিখতে পাখি,
তো লিখতে পাখি বলার কথা, আসলে পাখি কথার অর্থ হলো উড়ন্ত কোনো একটি প্রাণী, কিন্তু এখানে আমি বলেছি যে সে লিখতে পাখি, তার মানে হলো লিখতে তার দক্ষতা বেশি। তো সেই জিনিসটা বোঝাকে আমরা সেমান্টিক্স বলি। তারপরে বলেছিলাম যে প্রেগমেটিক্স, প্রেগমেটিক্স হলো প্রাসঙ্গিকের সাথে আমরা যেখানে কথা বলি, অর্থাৎ আমরা যদি মনে করো মায়ের সাথে এক ধরনের কথা বলি, বাবার সাথে অন্য ধরনের কথা বলবো, ঠিক ওই কথাটি আবার কিন্তু বাইরের সাথে অন্যভাবে বলবো। এই যে প্রাসঙ্গিক অনুযায়ী আমাদের কথা বলার যে দক্ষতা, কথা বলার যে সিস্টেম, সেটাকেই আমরা বলি প্রেগমেটিক্স। সুতরাং এখানে মনোযোগ যেহেতু জানে যে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের শব্দগুলো ব্যবহার করতে হয়, সুতরাং সে এখানে প্রেগমেটিক্স এর ব্যবহার করেছে। তো এক্ষেত্রে আমাদের অপশনটি শুদ্ধ হবে প্রেগমেটিক্স। ঠিক আছে, তারপরে হলো একজন মা লক্ষ্য করলেন যে তার শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা পরিবারের বড়দের বা অন্যর মুখে শুনেনি। এতে তিনি বিমূঢ় বোধ করেন, কারণ তার বিশ্বাস কোনো শিশু তার পরিবার বা ঘনিষ্ঠজনের অনুকরণ করেই কথা বলতে শেখে। নিচের কোনটির মধ্যে তার এই বিশ্বাসের প্রতিফলন দেখতে পায়? অর্থাৎ একজন মা লক্ষ্য করলেন তার একটি শিশু সে এমন কিছু বাক্য ব্যবহার করে, এমন কিছু শব্দ বলে যেগুলা সে কখনো শুনেনি, কিন্তু সে নিজে থেকেই বলে ফেলে। তো সেই জিনিসটা মা জানেন যে একটি শিশু অনুকরণ করে করে ভাষা শিখে। ঠিক আছে, তো এখানে সে শুনতেই পাইনি সেই শব্দটি বা সেই বাক্যটি, তাহলে সে কিভাবে বলে ফেললো এই শব্দটি বা এই বাক্যটি? সেই কথাই বলা হয়েছে নিচের কোনটির মধ্যে এই বিশ্বাসের প্রতিফলন দেখতে পাই? প্রথমটি হলো বহুভাষিকতা, মাল্টিলিঙ্গুয়ালিজম, নেটিভিস্ট, তারপরে বিহেভিয়ারিস্ট, তারপরে গঠনবাদ। আচ্ছা, এখানে আমাদের অপশন মতো এই যে পিওয়াইকিউ যেগুলো এসেছিল বা পিওয়াইকিউ গুলাতে যেগুলো আনসার কি দেওয়া হয়েছিল, সেই আনসার কির মধ্যে আমাদের এই অপশনটি, এখানে এই অপশনটি শুদ্ধ হয়ে যায়, বিহেভিয়ারিজম। ঠিক আছে, আসলে এখানে এই বিষয়টি কনস্ট্রাকটিভিজমের সাথেই সম্পর্কিত, কিন্তু যেহেতু আমাদের আনসার কিতে বিহেভিয়ারিজম বলা হয়েছে, সুতরাং আমরা এই অপশনটি শুদ্ধ মেনে নিতে হবে। ঠিক আছে, তারপরে কিছু দক্ষতা শিশু আনুষ্ঠানিক পঠন শুরু হওয়ার আগেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যতে শৈক্ষিক দক্ষতার বুনিয়াদও তৈরি করে দেয়। সেই দক্ষতাগুলি হচ্ছে ইমার্জেন্ট লিটারেসি, ইমার্জেন্ট সলিউশন, ইমার্জেন্ট কারিকুলাম, ইমার্জেন্ট প্রপার্টিজ। অর্থাৎ একটি শিশু জন্ম হওয়ার পরে স্কুলে যাওয়ার আগে যে সময় থাকে, সেই সময়ে কিছু জিনিস সে শিখে নেয়, সেই শিখা জিনিসগুলা এবং সেই শিখা জিনিসগুলা তার বুনিয়াদি অর্থাৎ তার ফাউন্ডেশন গড়ে দিয়ে থাকে। তো সেইগুলা কি আসলে কি নামে জানি সেইগুলাকে? ইমার্জেন্ট লিটারেসি নামে, ইমার্জেন্ট সলিউশন নামে, ইমার্জেন্ট কারিকুলাম বা ইমার্জেন্ট প্রপার্টিজ নামে। তো আমরা এগুলো আগে জানবো, তারপরে আনসারটা দিয়ে দিতে পারবো। ইমার্জেন্ট লিটারেসি হলো সেই জিনিসটা হলো, যেমন মনে করুন একটি শিশু স্কুলে যাওয়ার আগে, তার জন্মের পর থেকে স্কুলে যাওয়ার আগে যে সময়টি সে পায়, সেই সময়ে কিন্তু সে দেখবেন বিভিন্ন জিনিস সে শিখে নেয়, যেমন ও এইগুলা সে শিখে নেয়, এ বি সি ডি এগুলো সে শিখে নেয়, বা বইয়ের আশেপাশে যেতে শুরু করে, বইয়ের সাথে সম্পর্ক বানাতে সে চায়, বইয়ের পাশে যেতে চায়, এই যেগুলো জিনিস সেইগুলোই হলো ইমার্জেন্ট লিটারেসি। ঠিক আছে, তারপরে হলো ইমার্জেন্ট সলিউশন। ইমার্জেন্ট সলিউশন হলো সেই একই জিনিস যে স্কুলে যাওয়ার আগে যে সময়, সেই সময়ে কোনো একটি টাস্ক তাকে দেওয়া যদি হয়, তাহলে সেটা যদি সমাধান করতে পারে, তাহলে সেটাই হলো ইমার্জেন্ট সলিউশন। যেমন মনে করেন তার খেলনা জিনিস আপনি বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন জায়গায় রেখে দিলেন, তো সে আগে যে জায়গাতে রাখতো সেই খেলনাগুলা, সেই জিনিসগুলো যদি উল্টো পুল্টো করে রেখে দেন, সেগুলো সে আবার যদি সমাধান করে নিতে পারে, তাহলে তার কি হলো ইমার্জেন্ট সলিউশন সে শিখে ফেললো। সেই জিনিসটি বোঝানো হয়েছে যে তার সেই সময়ে যে ছোট ছোট যেগুলো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সে তার সমাধান করার যদি দক্ষতা এসে যায়, সেটাকে আমরা বলবো ইমার্জেন্ট সলিউশন। তারপরে ইমার্জেন্ট কারিকুলাম, যেভাবে আমাদের স্কুলে আসার পর কারিকুলাম থাকে, ঠিক একইভাবে যে স্কুলে আসার আগেও তো কিছু কারিকুলাম থাকে। কারিকুলাম বলতে আমরা শুধু স্কুলের পাঠ্য বইকে বুঝি না, বরং স্কুলে আসার পর থেকে স্কুলে যাওয়ার সময় পর্যন্ত এর ভিতরে যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, খেলাধুলা, এই মিড ডে মিল, পড়াশোনা, ক্লাস, সবগুলোকেই আমরা কিন্তু কারিকুলাম বলি। তো সেক্ষেত্রে এখানে ইমার্জেন্ট কারিকুলাম বলতে শিশুদের সেই সময় বিভিন্ন ধরনের কার্যকলাপ থাকে, তো সেই কারিকুলাম যদি সে ডেভেলপ করতে পারে, অর্থাৎ সেই কারিকুলাম যদি সে ফলো করতে পারে, সেই কারিকুলাম সম্পর্কে সে জ্ঞান লাভ করতে পারে, সেটাকে আমরা বলবো ইমার্জেন্ট কারিকুলাম। এবং ইমার্জেন্ট প্রপার্টিজ, এটা হলো এই বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টের জন্য। আসলে কিন্তু শিশু যখন জন্ম হবে, তারপর থেকে সে স্কুলে যাওয়ার আগে সায়েন্স সম্পর্কে সে তো জানবেই না। তো সেক্ষেত্রে এই অপশনটি আমাদের এই এখানে ব্যাখ্যা করা আসলে সঠিক বলে মনে হয় না। কিন্তু আসলে এই যে পরীক্ষক একটি অপশন দিয়েছে, দুটি অপশন, তিনটি অপশন, তারপরে চারটি অপশন দিতে হবে, তো সুতরাং সেই অপশনটি এখানে বসিয়ে দিয়েছে। আসলে কিন্তু এটি আমাদের এক্ষেত্রে ব্যবহার হয় না। যদি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা বিবেচনা করবো। ঠিক আছে, ইমার্জেন্ট প্রপার্টিজ আসলে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলোর সাথে সম্পর্কিত। তারপরে অর্থাৎ একই জিনিস, যেমন মনে করুন এইগুলো আমি বলে দিই যে ইমার্জেন্ট প্রপার্টিজ মানে কাকে, তাহলে এটা জেনে রাখুন, অন্য একটি প্রশ্নে আসলে সমাধান করতে পারে। তো যেমন মনে করুন একটি শিশু শব্দ শিখলো, তারপরে সে বাক্য কিভাবে বানাবে সেগুলো শিখবে, এই বাক্যগুলো নেগেটিভ কিভাবে বানাবে, পজিটিভ কিভাবে বানাবে। তো সেইগুলো যে এই যে গ্রামারের নিয়মগুলো যে শেখা, সেই জিনিসটাই একটু বৈজ্ঞানিক তাত্ত্বিক অনুযায়ী যেগুলো শেখা, আমাদের ভাষার যেগুলো জিনিস আমরা শিখি, স্ট্রাকচার শিখি, সেই জিনিসগুলোকেই বলা হয় ইমার্জেন্ট প্রপার্টিজ। আসলে এই টার্মটি কিন্তু বাংলার ক্ষেত্রে ব্যবহৃত হয় না, যদিও এগুলো তো তাত্ত্বিক দিক দিয়ে ব্যবহৃত হয়। যেমন মনে করুন কেউ যদি সেই বিষয়ে ভাষার বিষয় থিওরি দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ব্যবহার হতে পারে, কিন্তু পেডাগজির ক্ষেত্রে ব্যবহার হয় না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছে। তারপরে প্রশ্নটি হচ্ছে, ঠাকুমা বাড়িতে তার নাতি নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন। এইভাবেই তিনি বই এবং নতুন নতুন ভাবনার সঙ্গে শিশুদের পরিচয় করান। শিশুরাও এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ে। বিশেষ এই কৌশলটিকে বলা হয়, অর্থাৎ দাদিমা তাকে না নাতি নাতনিদের নিয়ে গল্প করে, বিভিন্ন ধরনের গল্পগুলা কিন্তু সে শোনায়, এবং সেই শোনানোর মাধ্যমে নাতি নাতিরা কিন্তু মনোযোগ সহকারে তার কথাগুলো শুনে। তো এই যে কার্যকলাপ যেটি হচ্ছে, সেই কার্যকলাপটি আসলে বিশেষ করে কোন কৌশলকে বলা হয়? এলাউড রিডিং। এলাউড রিডিং আমরা জানি সরব পঠন। সরব পঠন কি? যেগুলো আমরা যেমন মনে করেন 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, এই যে সাউন্ড দিয়ে যেগুলো আমরা পাঠ করি, সেগুলোকে বলা হয় এলাউড রিডিং। সুতরাং আমরা এখানে এলাউড রিডিং এর কোনো কিছু বৈশিষ্ট্য পাচ্ছি না। সুতরাং সেক্ষেত্রে এই অপশনটি আমাদের
ভুল হবে। তারপরে আদর্শ পঠন, মডেল মডেল রিডিং। মডেল বলতে আমরা জানি যে মডেল মানে এখানে একটু টাই টুই পরে একটু স্ট্যান্ডার্ড হিসাবে আমরা পড়াশোনা করব। এগুলো আসলে এখানে তো পড়ার কথা বলাই হয়নি। সুতরাং এখানে এগুলো তো অপশন হবেই না। তারপরে শেয়ার রিডিং, শেয়ার রিডিং এখানে দেখুন রিডিং শব্দ রয়েছে। তো এখানে তো পড়া হচ্ছে না। আসলে এই যে নাতি-নাতনিদের সাথে ঠাকুমা কিন্তু নিজে পড়ছেন, নিজে গল্প শোনাচ্ছেন। তো তিনি পড়ছেন, এখানে শেয়ার রিডিং হবে না। আচ্ছা শেয়ার রিডিং বলতে এটা যেমন মনে করো আমি একটি গল্প শোনালাম, তুমি একটি গল্প শোনাবে। এইভাবে যে শেয়ার করে করে যে রিডিং করা হয় সেটাকে বলা হয় শেয়ার রিডিং। সুতরাং আমরা এই যদি অপশনটি আমরা কেটে দিই তাহলে এই অপশনটি আমাদেরকে পড়তেই হবে না। অটোমেটিক এই অপশনটি শুদ্ধ হয়ে যাবে। কথোপকথন ভিত্তিক পঠন। ঠিক আছে? তারপরে পঠন শেখানোর ক্ষেত্রে প্রথমেই বর্ণ ও স্বনিয়মের মতো বুনিয়াদী উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটিয়ে তারপর কিভাবে স্বনিয়মগুলির সমন্বয়ে শব্দ গঠন করা হয় শেখানোর পর সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর হওয়ার পদ্ধতিকে বলা হয়। অর্থাৎ যেমন মনে করুন একজন শিক্ষক তার শিক্ষার্থীদেরকে প্রথমে বর্ণ শিখালেন, তারপরে স্বনিয়ম শিখালেন। অর্থাৎ যেমন মনে করুন আকার, একার, রসইকার এগুলো শিখালেন। তারপরে সেই স্বনিয়মগুলির সমন্বয়ে শব্দ গঠন করা শিখালেন। ঠিক আছে? যেমন মনে করুন বয়, আকার, বাড়, ওয়, রসইকার, বাড়ি এটা শিখালেন। তারপরে সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর হওয়ার পদ্ধতি, তারপরে সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর হলেন। এই পদ্ধতিকে আমরা কি বলি? স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হবে না। তো এখানে আমাদের স্ট্রাকচারাল অ্যাপ্রোচ হবে না। ঠিক আছে? তারপরে টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, হোল অ্যাপ্রোচ, হোল অ্যাপ্রোচ হবে না এখানে। তো টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ অ্যাপ্রোচ আমি একটু বলে দিই। এখানে টপ ডাউন বলতে টপ এখানে প্রথমেই দেখছেন টপ। টপ মানে উপর থেকে আমরা নিচের দিকে আসি এবং বটম মানে নিচ, নিচ থেকে আমরা উপরের দিকে যাই, বটম আপ। ঠিক আছে? যেমন মনে করুন আমি একটি শিশুকে প্রথমে বর্ণ শিখালাম, তারপরে একটি শব্দ শিখালাম, তারপরে একটি বাক্য শিখালাম, তারপরে একটি পাঠের দিকে গেলাম। এই যে নিচের থেকে উপরের দিকে আমরা যাচ্ছি সেটি হচ্ছে আমাদের এখানে বটম আপ অ্যাপ্রোচ। এবং যদি মনে করুন একজন শিক্ষক সম্পূর্ণ পাঠটি প্রথমে আলোচনা করলেন, তারপরে সেই পাঠের মধ্যে যে বাক্যগুলা কঠিন বাক্যগুলা সেগুলা তিনি বেছে বের করলেন, তারপরে ওই বাক্যগুলা থেকে যেগুলো কঠিন শব্দ রয়েছে সেগুলো বেছে বের করলেন। এই ধরনের যে উপর থেকে নিচের দিকে আসলেন সেই জিনিসটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ। উপর থেকে নিচের দিকে আসা এবং এটা হলো নিচের থেকে উপর দিকে যাওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বর্ণ শিখাচ্ছেন, তারপরে বর্ণের সাথে শব্দগুলি বানানো শিখাচ্ছেন, তারপরে সমগ্র পাঠটি আলোচনা, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যাচ্ছেন। সুতরাং এখানে আমাদের কি হবে? বটম আপ অ্যাপ্রোচ, নিচ থেকে উপরের দিকে যাওয়া। ঠিক আছে? তারপরে ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান শুদ্ধ বানান শেখনের সামর্থ্যকে মন্তর করে বা বিলম্বিত করে। আচ্ছা ওই আগের মতো আরেকটি কোশ্চেন আসলো। ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান শুদ্ধ বানান শেখনের সামর্থ্যকে লেট করে দেয়। অর্থাৎ ধ্বনি আমরা যেগুলা শব্দের ক্ষেত্রে আমরা সাউন্ড ব্যবহার করি, একটু সাউন্ড আসতে হয়, তো সেই ধরনের শব্দগুলো আমরা যখন ব্যবহার করি তো সেইগুলা শব্দ ব্যবহার ক্ষেত্রে করার ক্ষেত্রে আমাদের শুদ্ধ বানান করার ক্ষেত্রে সেগুলা বিলম্বিত করে অর্থাৎ লেট করে। সেটা আসলে কখনোই হতে পারে না। কারণটা হচ্ছে যখন আমরা কোনো একটি শব্দ শিখি তখন তার সাথে আমরা উচ্চারণও শিখে যাই। তো সেক্ষেত্রে ধ্বনি উচ্চারণের মতো একটি যদি শব্দ আসে তো সেই শব্দ শেখার ক্ষেত্রে আমাদের কেন লেট হবে? বরং সাথে সাথেই হয়ে যাবে। সুতরাং সেই অপশনটি আমাদের এখানে ভুল হবে। শিশু যখন প্রথাগত বানান ব্যবহারের বদলে তাদের আবিষ্কৃত বানান ব্যবহার করে তখন তা তাদের শুদ্ধ বানান শেখনের সামর্থ্যকে মন্তর বা বিলম্বিত করে না। আচ্ছা শিশু যখন প্রথাগত বানান, এই যে আমাদের সাধারণ যেগুলো বানান রয়েছে, তো এখানে আপনারা এই অপশনটি দেখে আপনারা বলবেন যে এটি ভুল হয়েছে। কারণ শিশু যখন প্রথাগত বানান অর্থাৎ সাধারণত আমরা যে বানানের উচ্চারণ করি সেই বানানের বদলে সে নিজের আবিষ্কৃত নিজে থেকে যে অন্য যদি একটি বানান ব্যবহার করে দেয়, ওই একই বানানের উচ্চারণ অন্যভাবে যদি সে বলে তাহলে তখন তাদের শুদ্ধ বানান শেখনের সামর্থ্যকে, তখন সে শুদ্ধ যখন বানানটি শিখতে যাবে তখন সেই শেখার ক্ষেত্রে তাকে লেট করে না। তো সেই জিনিসটা এখানে আপনারা কি বলবে যে না এটা তো লেট হবে, লেট করবে কারণ সে যদি নিজের আবিষ্কৃত উচ্চারণ সহ সে শব্দ শিখে না তাহলে তো লেট করার কথা, তাহলে এখানে না বললো কেন? আসলে কিন্তু বিষয়টা এইটা নয়। বিষয়টা হলো শিশু যখন জন্ম নেয় তারপরে সে কিন্তু সব বানানগুলা সে কিন্তু সহজে বলতে পারে না। বিভিন্ন ধরনের সে ভুল ব্যবহার করে। যেমন মনে করো আমরা গ্রাম্য ভাষায় শিশুরা বলে পানিকে মান বলে। তো মান থেকে সে পানি একদিন অটোমেটিকলি শিখে যায়। সেই কথাই বলা হয়েছে যে নিজের আবিষ্কৃত শব্দ যদিও ব্যবহার করে কিন্তু তার শুদ্ধ বানান শেখার ক্ষেত্রে তাকে বিলম্বিত করে না, লেট করে না। অর্থাৎ সেগুলো ধীরে ধীরে সেগুলো শিখে যেতে পারে। সেই কথাই বলা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের এই রিজনটি শুদ্ধ হয়ে যাবে। তো আমাদের অপশন তার সাথে মিলে দেখি। এ ভুল কিন্তু আর ঠিক। আচ্ছা আমাদের প্রথম অপশনটি এখানে আমার কারেক্ট হয়ে গেল। বাকিগুলো আমাদের পড়ার দরকার নেই। ঠিক আছে? তারপরে তারপরে নতুন কোনো ভাষা শেখাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থী সেই ভাষার অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। সমস্যাটি দূর করার জন্য একটি উপায় হচ্ছে, অর্থাৎ মনে করো একটি শিক্ষার্থীকে আপনি অন্য একটি ভাষা শেখাচ্ছেন, তো সেই ভাষা শেখাকালীন তার অন্য ভাষা যেটা রয়েছে, তার শেখা যে ভাষা রয়েছে সেই ভাষার শব্দগুলো আসে, সেই শেখা ভাষার বিভিন্ন ধরনের বাক্যগুলো আসে মিক্স হয়ে যায়। তো সেক্ষেত্রে সে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে যে সেই ভাষাটি আমি শিখবো কিভাবে। সেই সমস্যাটি দূর করার জন্য একজন শিক্ষক কি করতে পারেন, কোন ধরনের উপায় ব্যবহার করতে পারেন? কিছু উপায় দেওয়া হয়েছে, এটির মধ্যে আমাদের কোনটি শুদ্ধ হবে সেটি আমাদেরকে বলতে হবে। ভুল হলেই তা সংশোধন করে দেওয়া, ক্লাসের শিশুদের দিয়ে সরব পাঠ করানো, ক্লাসের শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রীড়ামূলক কার্যবলী প্রদান, কোনো পেশাদার পরামর্শদাতাকে দিয়ে স্পিচ থেরাপি বা বচন পরিচর্যার ব্যবস্থা করা এবং শিক্ষার্থীদের দিয়ে পুনঃ পুনঃ অনুশীলন করানো। আচ্ছা এই অপশনগুলোর মধ্যে আসলে এই যে সমস্যা যেটা রয়েছে তার যে মিক্সিং হয়ে যায় শব্দ, সে ভাষা বলার ক্ষেত্রে অন্য কোনো শব্দ এড হয়ে যায়, তো সেক্ষেত্রে সেই সমস্যাটি সংশোধন করার জন্য সব থেকে ভালো উপায় হলো আমাদের এই অপশনটি। তো এটি কেন হলো সেটি আমি বুঝিয়ে দিচ্ছি। ভুল হলেই তা সংশোধন করে দেওয়া। যদি একটি শিশুর যদি ভুল হতে থাকে আর আপনি সংশোধন করে থাকেন তাহলে সে আবার ভুল করবে, আবার সংশোধন করে দিতে হবে, আবার ভুল করবে, তো বারবার সে ভুল করতে থাকবে। তো আপনি বারবার সংশোধিত করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, তারও সমস্যা হবে, তার আত্মবিশ্বাস আরো উল্টা হারিয়ে যাবে।
তারপরে ক্লাসে শিশুদের দিয়ে সরব পাঠ, এখানে মনে করুন শিশুদেরকে দিয়ে সরব পাঠ করাচ্ছেন আপনি, তো সরব পাঠ করানোর ক্ষেত্রে এই যে একটি নির্দিষ্ট শিক্ষার্থীর যে সমস্যা, সেই সমস্যাটা কি দূর হবে? সেটি তো দূর হবে না। তারপরে বলা হয়েছে যে কোনো পেশাদার পরামর্শদাতা। আচ্ছা, আমরা একটা জিনিস জেনে রাখা ভালো যে যখন আমাদের এই অপশনগুলোতে সিটিপিতে আসুক বা সিটেটের যে কোনো সাবজেক্টে এই ধরনের কোনো কোশ্চেন যদি আসে যে শিক্ষকের নিজে কাজ না করে বরং কোনো কাউন্সিলর দিয়ে, কোনো ডাক্তারকে দিয়ে, কোনো স্পেশালিস্টকে দিয়ে আমরা কোনো একটি সমস্যাকে সমাধান করার চেষ্টা করানো হবে, তো সেই ধরনের কোনো একটি অপশনে আসে সেই রিলেটেড কথা, তাহলে সেই অপশনটি আমরা অটোমেটিক কেটে দিতে পারি। কারণ আমরা শিক্ষক কেন, আমরা নিজেরাই তো সেই সমস্যার সমাধান করবো, অন্য একটি স্পেশালিস্ট দিয়ে কেন আমরা সেই সমস্যাটা সমাধান করবো? সুতরাং এই অপশনটি আমাদের দেখতে ভালো হলো, এই অপশনটি আমাদের এখানে শুদ্ধ হবে না। তো আচ্ছা, আরেকটি কথা মনে রাখবেন যে ভুল হলেই তা সংশোধন করে দেওয়া। আমরা যখন কনসেপ্টের ক্লাস করেছি তো সেখানে বলে দিয়েছিলাম যে একটি শিশুর ভুল হলে সাথে সাথেই সংশোধন করে দেওয়া বা সংশোধন করে দেওয়া ঠিক নয়। বরং একটি শিশু মনে করো একটি বাক্য বলছে, সেই বাক্যটি বলা শেষ হওয়ার পরে তাকে সংশোধিত করে দিতে হবে, বা অন্য একটি সময় আপনি সংশোধিত করে দিতে পারেন। কারণটি হচ্ছে যদি সাথে সাথেই ভুল ধরে যদি তাকে সংশোধিত করে দেন তাহলে তার আত্মবিশ্বাস আরো কমবে, যে সে অন্য আরেকটি টাইমে সে আর কথা বলতে চাইবে না, কারণ তার মনে ভয় থাকবে যে যদি আবার ভুল করে দেয়। তো সেই জিনিসটা আপনারা মনে রাখবেন, এখানে আরো দুটি জিনিস এক্সট্রা জেনে গেলেন। তারপরে হচ্ছে ক্লাস 3 একজন শিক্ষিকা শিক্ষার্থীদের নতুন শব্দাবলীর সঙ্গে পরিচয় করাতে চান, এক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি কার্যকর উপায়? ক্লাস 3 একজন শিক্ষিকা, অর্থাৎ একজন শিক্ষিকা ক্লাস 3 যখন পড়াতে যাবেন তখন নতুন শব্দগুলির সাথে যদি শিক্ষার্থীদেরকে পরিচয় করিয়ে দিতে চান, তাহলে এক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি কার্যকর উপায় থাকবে, কোন মেথডটি, কোন পদ্ধতিটি তিনি ব্যবহার করতে পারবেন, সেই কথাই বলা হয়েছে। প্রথম অপশনটি হচ্ছে শিক্ষিকার উচিত ব্ল্যাকবোর্ডে শব্দগুলির অর্থ লিখে দেওয়া এবং শিক্ষার্থীদেরকে সেগুলি মুখস্থ করতে বলা। আচ্ছা, এগুলো তো আমরা জানি যে সিটেটে অনেক আগে থেকেই চলে আসছে যে মুখস্থ করা শব্দ দেখলেই কেটে দিবে। তো সেই জন্য এখনো পর্যন্ত সেই ধরনের কিছু কোয়েশ্চন এসে যায়। সেক্ষেত্রে আমরা জেনে রাখা ভালো যে মুখস্থ জিনিসটা আসলে ভালো নয়। মেমোরাইজিং যদি আমরা করি তাহলে শিশুদের কনসেপচুয়াল লার্নিং হয় না। তো আমরা জানি যে প্রোগ্রেসিভ লার্নিং হতে হবে, লার্নিং বাই ডুইং হতে হবে। যে কোনো স্কুলে আমরা সেই পদ্ধতিগুলো ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা মুখস্থ করা আমরা একেবারে পেডাগজির ক্ষেত্রে নেগেটিভ বলতে পারি। তো এই অপশনটি আমরা মুখস্থ হিসেবে কেটে দিলাম। তারপরে শিক্ষিকার উচিত শিক্ষার্থীদের সেই শব্দগুলির বিপরীত শব্দ জানানো এবং তাদের ভাষাতেই সেগুলির অর্থ বলে দেওয়া। আচ্ছা, মনে করো একটি শব্দ সে পারছে না বা কয়েকটি শব্দ সে পারছে না, সেক্ষেত্রে আপনি যদি কিছু ওই শব্দগুলির বিপরীত শব্দ লিখিয়ে দেন তাহলে সে কি শিখে নিতে পারবে? সে তো এমনিতেই একটি শব্দের অর্থ জানতে পারছে না, আপনি যদি আরো শব্দ লিখে দেন তাহলে তার জন্য আরো সমস্যা হয়ে যাবে। তো এই অপশনটি আমাদের এক্ষেত্রে ভুল হবে। তারপরে শিক্ষিকার উচিত শব্দগুলির সংক্ষিপ্ত আচ্ছা সংজ্ঞা, এই যে আরেকটা, এমনিতেই সে শব্দগুলি শিখতে পারছে না, তো সংজ্ঞা কিভাবে লিখবে? তাহলে এই অপশনটি আমাদের এখানে ভুল হবে। এরপরে অপশনটি আমাদের পড়তে হবে না, অটোমেটিক্যালি শুদ্ধ হয়ে যাবে, কারণ 3টা রিজেক্ট হয়ে গেছে, এটি অটোমেটিক শুদ্ধ হবে। শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ পরিস্থিতিতে রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা, এটি আমাদের এখানে শুদ্ধ হবে। আচ্ছা, এখানে আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে পয়েন্ট দেওয়া হয়েছে এই পয়েন্টে রিলেটেড বা এই পয়েন্টকে ডিরেক্ট ব্যবহার হয়েছে অনেকবার পিওয়াইকিউতে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার গুলাতে বিভিন্ন সময়ে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটি শব্দ যখন আমরা শেখাতে যাব তখন তার প্রাসঙ্গিকতা রেখে প্রাসঙ্গিক হিসাবে আমরা শব্দ শেখাবো। ঠিক আছে, তো এই অপশনটি আপনারা ভালো করে মনে রাখবেন, অন্যান্য পেডাগজির ক্ষেত্রে কাজে আসবে। যে কোনো শব্দ শেখানোর ক্ষেত্রে আমরা প্রাসঙ্গিকতা ব্যবহার করতে, অর্থাৎ মনে করো একটি লম্বা লাইন লেখা রয়েছে, তো এই লাইনের মধ্যে একটি শব্দ সে জানে না, তো আগে কি লেখা হয়েছে এবং পরে কি লেখা হয়েছে সেই জিনিসটা অনুমান করে সে শব্দ কিন্তু শিখে নিতে হবে। তারপরে কোন ভাষা লিখন হচ্ছে একটি ড্যাশ ব্যাপার, অর্জন, একুইজিশন, প্রসেস, প্রোডাক্ট। তো আমরা জানি যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এইগুলাকে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল বলি। এগুলোর মধ্যে লিসেনিং এবং রিডিং কে আমরা বলি রিসেপটিভ স্কিল, এবং স্পিকিং এবং রাইটিং কে আমরা বলি প্রোডাক্টিভ স্কিল। তো এখানে লিখন বলা হয়েছে, সুতরাং আমাদের অপশন হবে প্রোডাক্ট, কিন্তু আসলে এখানে প্রোডাক্ট হবে না। প্রশ্নটা একটু বুঝুন, কারণ অফিসিয়াল আনসার কি মতে এটাকেই শুদ্ধ আনসার মানা হয়েছে। তো কেন মানা হয়েছে আমরা একটু দেখি সেটা কিভাবে মানা হলো। ভাষা লিখন হচ্ছে, আমরা জানি যে লিখন হলো একটি দক্ষতা, এইগুলা এটি হলো দক্ষতা, ঠিক আছে, এটি হলো দক্ষতা। এখন এখানে বলা হয়েছে যে ভাষা লেখন, এখন আমরা জানি লেখনকে আমরা আবার প্রোডাক্টিভ স্কিল বলি, তো এখানে প্রোডাক্ট দেওয়া হয়েছে কিন্তু প্রোডাক্টিভ স্কিল বলা হয়নি। কিন্তু আসলে ভাষা লেখন যেটা হচ্ছে, যে কোনো ভাষার লেখন যেটা হবে সেটা একটা স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল। কারণ এই রিডিং কে আমরা, রাইটিং কে আমরা কি বলি? স্কিল বলি। তো সেই কথাই তো এখানে বলা হয়েছে। তো প্রোডাক্ট কি হবে? যদি প্রোডাক্ট বলতে হয়, এটি হলো প্রোডাক্ট হলো এই রাইটিং এর একটি ব্রাঞ্চ, এবং ব্রাঞ্চে কি বলে যে যখন আমরা রাইটিং করব তখন কোনো কিছু আমরা প্রডিউস করব, উৎপাদন করব, তো সেক্ষেত্রে আমাদের সেটা হবে রাইটিং হবে প্রোডাক্টিভ স্কিল। তো এটি হলো সাব স্কিল, আসলে মেইন স্কিল তো আমাদের হলো দক্ষতা। তো সেই যে লিখন যেটা রয়েছে, রাইটিং যেটা রয়েছে সেটা হলো একটি স্কিল। তো সেটি কি হবে? ল্যাঙ্গুয়েজ স্কিল। যদিও এখানে ল্যাঙ্গুয়েজ লিখে দেওয়া হয়নি, কিন্তু আমাদের আসলে তো ল্যাঙ্গুয়েজ সফটের সাথে আছে, ল্যাঙ্গুয়েজ 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 স্কিল, ল্যাঙ্গুয়েজ সবার সাথে ল্যাঙ্গুয়েজ রয়ে গেছে। সুতরাং আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ না লিখলেও হবে, শুধু স্কিল বললেও হবে, ঠিক আছে। কিন্তু প্রোডাক্টের সাথে প্রোডাক্টিভ স্কিল বলতে হবে। প্রোডাক্ট কিসের প্রোডাক্ট? তো প্রোডাক্ট তো কিছু হবে, তো প্রোডাক্টিভ স্কিল বলতে হবে। সুতরাং এখানে আমাদের এইটা পূর্ণ করা হয়নি, সেক্ষেত্রে আমাদের এই অপশনটি এখানে হবে লিখন হবে একটি স্কিল, অর্থাৎ কোনো ভাষা লিখন হচ্ছে একটি স্কিলের ব্যাপার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে প্রশ্নটি আমরা দেখি, পাঠের উপায়, পাঠকের কাজ। আচ্ছা, এটা অনেক লম্বা কোয়েশ্চন, আমরা একটু ছোট করে দিই, তো সেখানে আমাদের পড়তে একটু সহজ হবে। আপনারা দেখতে পাবেন কিনা সেটা বুঝতে পারছি না, কিন্তু আমি পিডিএফটি গ্রুপে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন, পাঠকের উপায়, পাঠকের কাজ সময়। আচ্ছা, এখানে কিছু অপশন, যেমন মনে করুন এখানে আমি নাউন লিখে রাখলাম,
এবং এখানে নাউন প্রোনাউন এইভাবে লিখে রাখলাম এবং এখানে নাউনের সংজ্ঞা লিখে রাখলাম। তো আপনি মনে করেন নাউনের সংজ্ঞাটা সঠিক হলো, তো এর সাথে মিলিয়ে দিলেন। তো এই মিলানোর সাথে আমার এখানে মনে করুন আমার অপশনটি এ নম্বর অপশন, এখানে 4 অপশন। তো এই এর সাথে 4 এর মিল হয়ে গেল। তো সেই জিনিসটা আমাদের এখানে পরবর্তীতে আবার এসে খুঁজতে হবে, না হলে আমাদের এই ছোটবেলার যে অপশনটি আমরা মিলিয়ে দিতে পারবো কিভাবে? এইভাবে আমরা সবগুলা দিয়ে আর তারপরে এইভাবে দিয়ে দেবো, সব অপশনটি আমাদের শুদ্ধ হয়ে যাবে। তো আসলে কিন্তু এই যে আমাদের প্রশ্ন করে যে সিটেড, সে জানে যে আপনারা এইভাবে চালাকি করতে পারেন, সুতরাং সে অপশনগুলো আরো কিছু অপশন দিয়ে দেয় যে কোন অপশনের সাথে কোন অপশনের মিল পেয়েছে, সেটাও আপনাকে বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা প্রথমে এইগুলো সমাধান করার ক্ষেত্রে দেখবেন সিটিতে যেগুলো অপশন দেওয়া হয় সিডিপিতেও আসে। তো সেক্ষেত্রে আমাদের সব থেকে সহজ যেটি অপশন থাকবে সেটি আমরা মিলানোর চেষ্টা করবো। যেমন মনে করেন আপনি নাউন সব থেকে ভালো করে জানেন, তো নাউনের সংখ্যা কোথায় রয়েছে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে? তো এখানে আমরা দেখি পূর্বানুমান পাঠ, অনুমান পাঠ, নিবিড় পাঠ। আচ্ছা, এই নিবিড় পাঠ বলতে আমরা জানি যে ইন্টেন্সিভ রিডিং। ইন্টেন্সিভ রিডিং মানে কি? যেমন মনে করেন একটি পাঠ পড়ছেন, সেই পাঠে কোন ধরনের শব্দ ব্যবহার হয়েছে, কি বলা হয়েছে, এটি সারমর্ম কি, সবকিছু পড়া, গভীর পাঠ, সেটাকে আমরা বলি ইন্টেন্সিভ রিডিং। তো ইন্টেন্সিভ রিডিং এর সাথে ব্যাখ্যা কোন এই যে অপশনের মধ্যে কোনটি পড়ছে, লেখার ধরন থেকে লেখার অনুভূতি নির্ধারণ করা, অপরিচিত শব্দগুলি নিচে প্রক্রিয়াতে পাঠটি কিভাবে ভাষার ব্যবহার হয়েছে তার সেদিকে। আচ্ছা, এই যে পাঠে কিভাবে কি জিনিস ব্যবহার হয়েছে, পাঠে কি ধরনের শব্দ ব্যবহার হয়েছে, সেটি মিল রয়েছে, অর্থাৎ এর সাথে এর মিল রয়েছে। তখন আমরা গিয়ে প্রথমেই দেখবো, একটি সমাধান করার পরেও আমরা অপশনটি সিলেক্ট করতে শুরু করবো, তখন আমাদের প্রশ্নগুলো আনসার করতে সহজ হয়ে যায়। যেমন মনে করুন এখানে ডি তে 4, ডি 4 কোথায় রয়েছে? ডি 4, আচ্ছা ডি 4 রয়েছে, ডি 4, ডি 4, এই দুটো অপশন রয়েছে। তার মানে এই দুটো অপশন আমরা অটোমেটিক্যালি কেটে দিতে পারবো। ঠিক আছে? তারপরে দেখবো যে আমাদের এখানে অপশন এখনো পর্যন্ত দুটি বাকি রয়েছে, সুতরাং আমাদের আরো কিছু দেখতে হবে। তারপরে দেখবো আমাদের জন্য এখানে আর সহজ কোনটি রয়েছে, যেমন পূর্বানুমান। আমরা জানি পূর্বানুমান বলতে কি বুঝি, বা প্রি রিডিং বলতে আমরা বুঝি, সেগুলো সম্পর্কে জানি। তো এখানে পূর্বানুমান সম্পর্কে আমরা কোনটি সংজ্ঞা ব্যাখ্যা করছি সেটি দেখবো। লেখার ধারণ থেকে অনুভূতি বুঝে নিতে, অপরি শব্দগুলি নিম্নলিখিত পাঠ্যগুলি পাঠ্যের বিষয় সম্পর্কে ধারণা, বিভিন্ন তৈরি করে টাইটেল। আচ্ছা, টাইটেল এখানে দেখুন পূর্বানুমান বলতে আমরা প্রিন্টিং কিভাবে করি, যে টাইটেল গুলি আমরা দেখে অনুমান করতে পারি যে এই পাঠে কি লেখা রয়েছে। তো টাইটেল গুলি দেখে আমরা বলে দিতে পারি অটোমেটিক্যালি এই পাঠে কি লেখা থাকবে। আপনারা জানেন যে নিউজ পেপার যখন পড়েন তখন টাইটেলে লেখা পড়ে নিলেই আপনারা বুঝতে পারেন যে ভিতরে কি লেখা রয়েছে। তো সেই জিনিসটা এখন এর সাথে মিল কি বির মিল রয়েছে। তো ঠিক আছে, তো এ বি এখানে রয়েছে, আর এই অপশনটি আমাদের অটোমেটিক্যালি কেটে যাবে, সুতরাং আমাদের এই অপশনটি শুদ্ধ হবে। ঠিক আছে? যারা প্রথমবার করছেন তাদের জন্য একটু কষ্ট হবে, সেজন্য একটু বিস্তারিত বললাম। আসলে যারা জানেন তো তারা জানেনি, তো আসলে সময় নিচ্ছি যারা প্রথমবারের জন্য দিচ্ছেন তাদের জন্য যাতে একটু সহজ হয়। ঠিক আছে? এইভাবে আমরা সিটেটের যতটি প্রশ্নপত্র রয়েছে আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটি প্রশ্নপত্র যাতে করে আপনাদেরকে সমাধান করে দিতে পারি। ঠিক আছে? 2012 থেকে নিয়ে 2024 পর্যন্ত যতটি কোশ্চেন পেপার এসেছিল প্রত্যেকটি সমাধান করার জন্য আমরা চেষ্টা করবো। এবং কনসেপ্টের ক্লাসগুলো আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। প্রত্যেকটি কনসেপ্টের ক্লাস আমরা সহজ ভাষায় আলোচনা করছি, সেগুলো আপনারা দেখে নিলে ভালো করে বুঝে নিতে পারবেন। ঠিক আছে? তারপরে তারপরে কবিতা এসে গেল। আমরা কবিতা এবং এই যে প্যাসেজ যেগুলো রয়েছে এগুলো আমরা করবো না, কারণ এগুলার ভিডিও অন্য একটি ভিডিও আমি বানিয়ে দেবো, 2-3টি ভিডিও দিলেই হবে, কারণ প্রতি বছর কবিতা এবং প্যাসেজ গুলো চেঞ্জ হয়ে আসে। সুতরাং এই কবিতা এবং প্যাসেজ থেকে যেহেতু প্রশ্ন করে, তো আমরা প্যাসেজ সলভ করে কোনো ফায়দা নেই। আমরা 2-4টি আপনারা আইডিয়া পাওয়ার জন্য 2টি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তারপরে 110 উদ্ধৃত গদ্যাংশে, এটাও আমাদের কবিতার সাথে রিলেটেড। তারপরে আচ্ছা, এখানে একটি যদিও আমাদের এই গদ্যাংশের সাথে যদিও আমাদের সম্পর্ক রয়েছে এই প্রশ্নের, তবু আমরা সহজে সমাধান করার জন্য চেষ্টা করব। উদ্ধৃত কোন শব্দটি স্ত্রীলিঙ্গের উল্লেখ অনুপস্থিত? আচ্ছা, এখানে যে গদ্যাংশ দেওয়া আছে একটু আগে আমরা পেয়েছিলাম, সেটিতে এই যে নিচের যেগুলা শব্দ দেওয়া হয়েছে সেই শব্দগুলার যে স্ত্রীলিঙ্গ রূপ রয়েছে সেই রূপগুলা কিন্তু সেখানে উল্লেখ করা হয় কোন শব্দটি। তো আমরা এখানে অন্য একটি মেথড ব্যবহার করব। শিশু যে শব্দ রয়েছে সেই শিষ্য শব্দটির কিন্তু স্ত্রীলিঙ্গ রূপ নাই, গ্রামারে বা ডিকশনারিতে কোথাও আপনি পাবেন না। বরং কিভাবে পাবেন? যেমন নারী শিষ্য, মহিলা শিষ্য, এইভাবে পাবেন, কিন্তু শিষ্যের ডিরেক্ট কোনো আপনি স্ত্রীলিঙ্গ পাবেন না। সুতরাং আমরা অটোমেটিক্যালি এমনিতেই বলে দিতে পারি যে শিষ্যই হবে এখানে আনসার। ঠিক আছে? উদ্ধৃত গদ্যাংশ শব্দটির স্ত্রীলিঙ্গের উল্লেখ অনুপস্থিত। কোনটা অনুপস্থিত? আসলে এই শব্দটির মূলতই যে স্ত্রীলিঙ্গ রূপ নেই। ঠিক আছে? আর আপনারা যদি গদ্যাংশে পড়তে যান তাহলে সেখানেও সেটি পাবেন। ঠিক আছে? তো এগুলো আপনারা দেখে নিতে পারেন, আসলে সেগুলো আমাদের আলোচনার বিষয় নয় আজকে। তারপরে আমরা দেখি নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত? শিক্ষা গ্রহণ, গুরুগৃহ, বরপোষণ, পঠন পাঠন। যারা সমাজ সম্পর্কে জানেন তারা এটি সহজে আনসার করে দিতে পারেন যে এটি হবে শিক্ষা গ্রহণ। শিক্ষাকে গ্রহণ, এখানে কে লোপ পেয়েছে, এবং আমরা জানি যদি এইভাবে কোনো কিছু লোপ পায় শব্দের ভিতর থেকে তাহলে সেটাকে বলি আমরা কর্ম তৎপুরুষ। ঠিক আছে? তো এখানে আমাদের শিক্ষা গ্রহণ অপশনটি শুদ্ধ হয়ে যাবে। আমি এই বিষয়ে আলোচনা করছি না, কারণ সমাসের ক্লাসটি হলো অনেক লম্বা ক্লাস, সুতরাং এগুলো বুঝাতে হলে আরো অনেকটা সময় লেগে যাবে। ঠিক আছে? তো সেজন্য আপনারা সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন, গ্রামারের ক্লাসগুলো। ঠিক আছে? তারপরে এগুলো সমাধান করতে আপনাদের একেবারে সহজ হয়ে যাবে। তারপরে আমরা দেখি কবিতাটির মূল বর্ণনীয় বিষয় কি। আচ্ছা, এগুলো তো আমরা দেখবো না। তারপরে ত্রিশূল, কবিতাটির কনুইয়ের ভূমিকা। আচ্ছা, তারপরে আমরা দেখবো এই শব্দের অর্থটি। ঠিক আছে? তো বুলবুলাইয়া এর অর্থ কি?
আচ্ছা, আমরা গানও শুনেছি যে বুলবুলাইয়া রে বুলবুলাইয়া। এই যে বুলবুলাইয়ার অর্থ হলো যে এমন জিনিস, এমন একটি সুর যা আমাদের আশেপাশের পরিবেশকে বুলিয়ে দিয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে মনোরঞ্জনকারী একটি সাউন্ড, একটি সুর। তো সেই যে বিভ্রান্তকারী একটি শব্দ, অর্থাৎ এই শব্দের অর্থই হচ্ছে যে বিভ্রান্তকারী বা মনোহর বা মনোরম পরিবেশ। সেই ধরনের কোনো অর্থ বহন করে এই বুলবুলাইয়া। ঠিক আছে? তো এখানে এই শব্দের সাথে কোন শব্দের মিল রয়েছে আমরা দেখি। গুলুকদাম। গুলুকদাম হলো ভগবানের আশ্রয়, বা মনে করো এই যে আশ্রম বলি আমরা, সেই আশ্রমের মতো একটি জায়গা। তো এটি হবে না, কারণ বুলবুলিয়ার সাথে কোনো মিল নেই, কারণ এটি হচ্ছে যে আমাদের আশেপাশের পরিবেশকেই বুলিয়ে দিতে পারে। তো সেই ধরনের একটি সুর। তারপরে বুলপথ, তো বুলপথ কখনো হতে পারে না, কাঁচা রাস্তা, এগুলো তো এই শব্দের সাথে মিলই রাখে না। সুতরাং আমরা অটোমেটিক্যালি এই অপশনটি ক্লিক করে দিতে পারি। ঠিক আছে? গোলক দাদা, যদিও গোলক দাদার অর্থ এই যে ভুলভুলাইয়া শব্দের সাথে মিল নয়, কিন্তু এছাড়া আমাদের কাছে আর কোনো অপশন নেই। এটা হলো বিভ্রান্তকর। তো বিভ্রান্তকর এটাও তো ভুলভুলাইয়া যে শব্দ রয়েছে, তো সেই শব্দগুলো কি করে মানুষদেরকে বিভ্রান্ত করে নেয়, অর্থাৎ কারো বাসার শো শুনে সেই যে গানের মধ্যে আমরা দেখি না, তো সেই ধরনের হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তাহলে প্রিয় শিক্ষকের আজকের ক্লাসটি আমাদের এখানেই সমাপ্ত হচ্ছে। আপনারা আমাদের কনসেপ্টের ক্লাসগুলি দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, এবং আমরা এই সিটেটের যে প্রিভিয়াস ইয়ারগুলোতে যেগুলো কোয়েশ্চন এসেছিল সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। ঠিক আছে? থ্যাংকস টু অল টিচার্স।